নমস্কার প্রিয় দর্শক, দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে যারা আমার অন্বেষণ দেখেন এবং দেখছেন তাদের প্রত্যেকেই স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা। গ্রামীণ লোকশিক্ষার সুবৃহৎ এবং বলিষ্ঠ একটি মাধ্যম, যে মাধ্যমে মানুষের মধ্যে গণশিক্ষা উন্মেষ ঘটেছিল, সেই গ্রামীণ লোকশিক্ষার বড় মাধ্যম যাত্রাপালা। যাত্রাপালার কথা মনে পড়লে নস্টালজিক হতে হয়। আজকের আমি এমন একজন যাত্রা অভিনেত্রীর বাড়িতে এসেছি রবীন্দার মাধ্যমে। আমি তাকে আগে দেখাই। প্রখ্যাত যাত্রা অভিনেত্রী মল্লিকা চ্যাটার্জি। আপনাকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা। কেমন আছেন? খুব ভালো আছি। আপনি আমার ভালো? নমস্কার নেবেন আপনারা। আপনি ভালো আছেন জেনে আমারও ভালো লাগলো। আপনি দীর্ঘদিন ধরে এই লোকশিক্ষার মাধ্যমের সাথে কাজ করছেন, শুধু জীবিকার জন্য নয়, জীবনের তাগিদে এবং সমাজ গড়ার তাগিদে। একদম। এবং ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, অভিনয় কর লোকশিক্ষা হবে, গিরিশ ঘোষকে বলেছিলেন, এবং নটি বিনোদিনীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদকে আপনারা পাথেয় করে এই প্রজন্মের, আগামী প্রজন্মের যারা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখছেন তাদের মধ্যে অন্যতম একজন আপনি, মল্লিকা চ্যাটার্জি। চ্যাটার্জি তো? হ্যাঁ, একদম ঠিক। আমার বাপের বাড়ির টাইটেল চ্যাটার্জি, হ্যাঁ। শ্বশুর বাড়ির টাইটেল দত্ত। চিতপুরে যাত্রা জগতের একজন ব্যস্ততম নায়িকা ছিলেন, এবং শুধু নায়িকা নয়, যাত্রা বিভিন্ন আঙ্গিকে তিনি অভিনয় করেছেন। এবং আমি আজকের এসেছি শিশির বন্ধু সম্পাদক, প্রখ্যাত সাহিত্যিক শিল্পী বন্ধু রবীন্দা। রবীন্দাকে অভিনন্দন। নমস্কার, শিশির বন্ধুর তরফ থেকে। নমস্কার এবং আপনাদের সবাইকে নমস্কার। যে আমি এরকম একজনকে সন্ধান পেয়েছি, যাত্রা শিল্পী। হ্যাঁ, সেটা আমারও সৌভাগ্য, এবং আমার পত্রিকায় পরবর্তী সংখ্যায় তার একটা জীবনী আমি স্থান দিতে পারবো, এটাই আমার সৌভাগ্য। শিশির বন্ধুর পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন জানাবো এরকম একটা সাহিত্য সংস্কৃতি সংস্থার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। তা রবীন্দা আজকে আমাকে নিয়ে এসেছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এস কে লিয়াকত, আপনাদের বন্ধু। আমরা একটু কথোপকথন করি। রবীন্দা কিছু কথা জানতে চাইবে এবং তিনি সমৃদ্ধ হবেন, আমরা সবাই সমৃদ্ধ হব। প্রখ্যাত অভিনেত্রী আমাদের মল্লিকা চ্যাটার্জি মাসিমা তিনি আছেন, তাকে। রবীন্দা শুরু করুন। আচ্ছা, নমস্কার মাসিমা। নমস্কার। আচ্ছা, প্রথমে তো আমাদের লিয়াকতদা অনেক ইন্ট্রোডিউস করে দিল, তবু আমি আপনাকে বলছি যে আপনার জন্মস্থান হচ্ছে আপনার নদিয়ায়। নদিয়া। হ্যাঁ, তা আপনি এই যে যাত্রার মধ্যে কিভাবে আসলেন? যাত্রার মধ্যে আসলাম, আমি প্রথমে ছিলাম মিনাজুলু ভ্যারাইটিস হিন্দি পার্টিতে। সেখানে আমি গান গাইতাম, বাংলা গান, অসমীয়া গান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, আমি সেখান থেকে চলে আসি, আমার গুরুদেব আমাকে নিয়ে চলে আসেন। সেইখান থেকে তারপরে আমি অ্যামেচারে অভিনয় করতে থাকি। তখন আমার 11 বছর বয়স। বেশ। হ্যাঁ, কাপড় চোপড় পরতে পারতাম না, তারপরে আমাকে কাপড় চোপড় পরিয়ে অভিনয় করাতেন। এই করতে করতে আমি অ্যামেচারি করতাম। তারপর আমি পেশাদার দলে আসি বিদ্রোহী নজরুলে। আপনাকে একটু থামিয়ে দিই। জীবনের নানান চড়াই উতরাই পথে, মানে হোঁচট খেতে খেতে পথ চলা আপনার। পথ চলা। এবার আপনি যাত্রায় অভিনয় জগতে এসেছেন শুধুমাত্র পেটের তাগিদে বোধ হয়, একদম। আমার যা মনে হলো রবীন্দ্র। একদম। এটা থেকে শুরু আপনার। একদম। এবার একটু আগে আপনার একমাত্র পুত্র, আপনি রত্নগর্ভা রত্নগর্ভা। মলয়বাবুর সাথে কথা বলছেন, তিনি বলছিলেন আমরা মাকে দেখিনি, মাকে দেখতে পেতাম না। মাঝে মধ্যে মা আসতেন, আমরা দুই ভাই বোনে মার জন্য প্রতীক্ষা করতাম। শুধু আমাদের দুটো পেটের ভাত জোগাড়ের জন্য মাকে দিনের পর দিন, মাসিমা আবেগতাড়িত হয়ে পড়ছেন, যাত্রা করতে হয়েছে, মঞ্চে অভিনয় করতে হয়েছে শুধুমাত্র পেটের তাগিদে। সেই মানুষটা প্রখ্যাত যাত্রা অভিনেত্রী মল্লিকা চ্যাটার্জি। একসময়ের মল্লিকা চ্যাটার্জিকে দেখার জন্য আমরাও দৌড়াতাম বিভিন্ন যাত্রা আসরে। সেই যে বয়স, সেই বয়সে দাপি অভিনয়, শুধু অভিনয় নয় রবীন্দা, গানেও তো তিনি অনবদ্যা। না, যেটা উনি বলছেন যে উনি প্রথম জীবনে গানটাই বেশি করতেন। আচ্ছা আচ্ছা। এবং গান থেকেই যাত্রায় আসা ওনার। মাসিমার স্মৃতিচারণ করতে গিয়ে মাসিমার চোখ ছলছল করছে। মাসিমা একটা গান হোক তাহলে, এই সময় এটা প্যাথোস গান হোক। অনেক গান জানেন আপনি, আমি জানি। গান করতেন, হ্যাঁ, যেটা উনি বললেন, এবং সেই গানের থেকেই ওনার উত্তরণ এবং যাত্রায় ওনার পদার্পণ। যাত্রা আপনাকে নিয়ে এসেছেন কি এই জগতে? আমাকে মনমতো মজুমদার বলে একজন, আচ্ছা আচ্ছা। উনি আমার গুরুদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার দিদিমার ধর্ম বাবা, বাহ ধর্ম বাহ বাবা বাহ বাহ। বলেছিলেন। আপনি জন্মসূত্রে ভারতীয়? একদম আচ্ছা ভারতীয়। আচ্ছা, ঠিক। আমি জন্মসূত্রে তাহলে একটা গান যদি হয় এই মুহূর্তে, যদি মনে পড়ে কোনো গান, দু লাইন করলেও হবে যদি মনে পড়ে। স্মৃতির পাতা থেকে। আমি অনুপ জলটা যিনি গিয়েছিলেন, এই হ্যাঁ, গানটা আমি ভজন। 2 লাইন গাই। হ্যাঁ অবশ্যই। যাত্রার গান, যাত্রা ব্যবহার এই করতেন গানটা? গলায় কি এখন ভালো লাগে? যাত্রায় ব্যবহার করেছে গানটা?
না, আমি যাত্রায় গাইনি এই গানটা। যাত্রা গান একটা হোক না, যদি মনে থাকে আপনার, মনে করতে থাকুন না, ততক্ষণ অন্য কথা বলি। আচ্ছা, আমরা শেষে শুনবো। রবীন্দা, ঠিক হ্যাঁ, আছে। তাহলে আপনার কথা হোক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার প্রথম যাত্রা বললেন বিদ্রোহিণী নজরুল। বিদ্রোহী হ্যাঁ, সরি সরি সরি, ওটা বিদ্রোহী হবে, বিদ্রোহী নজরুল। আর নব অম্বিকা নাট্যগোষ্ঠীতে নাট্য করেছেন। কোম্পানি। আপনি কিসের অভিনয় করেছিলেন? নার্গিস করেছে। নার্গিস, বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে, নজরুলের লেখা গান। তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? ভীষণ ভালো লেগেছিল, মানে আমি সত্যিকারের কথা, তখন তো একদম উঠতি বয়স আমার। একদম একদম। আমি ভীষণ ভালো, মানে আমাকে যিনি যারা সাহায্য করেছিলেন, কাজী সব্যসাচী উনি এসেছিলেন, উনি ও, আমাদের ডিরেকশন নজরুল পুত্র দিয়েছিলেন। সব্যসাচী, হ্যাঁ, উনি এসে উনি নির্দেশনা দিয়েছিলেন। হ্যাঁ। বরং পাওয়া। পরম পাওয়া আমাদের। তারপরে ছবি রায় ছিলেন যিনি নায়িকা বা আচ্ছা, আচ্ছা। মালকিন ছিলেন, অমিয় বোস। আচ্ছা, অমিয় বোসের দল, ওনার দলে আমি গিয়েছিলাম প্রথম বছর। অম্বিকা নাট্য, অম্বিকা নাট্যকম্পানি, ছন্দা চ্যাটার্জি নব ছিলেন। অম্বিকা না? নব অম্বিকা নাট্যকম্পানি। ছন্দা চ্যাটার্জি। হ্যাঁ, ছন্দা ছন্দা দি। চ্যাটার্জি করতেন, উনি নার্গিসটাই করতেন, বেশ। কিন্তু ওনার সঙ্গে কোনো রকম কোনো কারণে একটু অসুবিধা হয়েছিল বলে দিদি আর করলেন না, তার পরিবর্তে আমাকে নিয়ে কথা বলতে এসেছিলেন। বলতেই বুলবুলি নয়, কোকিলের ডাক শুনতে পাচ্ছি। আপনার চারিদিকে গাছগাছালি, সবুজ গাছগাছালি, হ্যাঁ, এখানে হ্যাঁ, আশ্রমিক পরিবেশে বাড়িটি, আপনার বাড়িটা সত্যি খুব আশ্রমিক। কোকিলের ডাক শুনলাম। তো নার্গিসে আপনি নার্গিস করেছেন নজরুলের, নার্গিস তো করেছি। নার্গিসের সেই গান যদি, নজরুলের গানটা যদি করেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল, আহা, আজও তার আজও তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আহা হা হা, অসাধারণ রবীন্দা, অসাধারণ। অসাধারণ অসাধারণ। আমরা তো সেই সময় দেখার ভাগ্য হয়নি। যাই হোক, এখন সেই প্রখ্যাত শিল্পীর পাশে বসে তার গান শুনছি এবং তার সাক্ষাৎকার নিচ্ছি, এটা বলো পরম এটা পাওয়া। আমাদেরও পরম পাওয়া। হ্যাঁ। আচ্ছা, আপনি আর কাদের সাথে অভিনয় করেছেন? আমি করেছি দীপেন চ্যাটার্জি, অসীম কুমার, আরে বাবা, শম্ভু বন্দ্যোপাধ্যায়, জীবিত আছেন, অসীমবাবু তারারানী জীবিত পাল। আছেন। দীপেন চ্যাটার্জি মানে আপনার রামকৃষ্ণ খ্যাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট্য গিরিশ। কোম্পানিতে। হ্যাঁ হ্যাঁ। নট্য কোম্পানিতে। ওরে ফুলকো ফুলকো রুচিটা খেতে দিলে না, সেই যে কথা, দীপেন চ্যাটার্জি হ্যাঁ। রামকৃষ্ণ খ্যাত, আমার এখনো মনে আছে। আমি চিন্ময় রায়ের সঙ্গে অভিনয় করেছি। আপনি নট্য কোম্পানিতে কোন কোন অভিনয় যাত্রা বন করেন? বিবি চম্পাতে ছিলাম, আচ্ছা আচ্ছা, বড়নিয়া বধূতে ছিলাম। বেশ। 2 বছর আমি ছিলাম আচ্ছা, নট্য কোম্পানিতে। আচ্ছা আচ্ছা তারপরে আমি বেরিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে কোনো কারণে আমার সঙ্গে একটুখানি ইয়ে হয়েছিল, কিন্তু মালিকের সঙ্গে তো আমার কিছু হয়নি। মাখনলাল নট্য, মাখনলাল নট্য আমাকে যাত্রা প্রচন্ড দিকপাল ব্যক্তিত্ব। ভালোবাসতেন। হুম হুম। আমি, আমার সেন্টিমেন্টে লেগেছিল, একটা মেয়ে আমাকে আজে বাজে কথা বলেছিল, আমি বেরিয়ে চলে এসেছিলাম। না, ঠিক করেছেন হ্যাঁ, রবীন্দা। হ্যাঁ। আমরা শিশির বন্ধুর পক্ষ থেকে কিছু কথা শুনবো। আচ্ছা। এবং আপনাদের বলি একটু রবীন্দা, আচ্ছা, বলুন। শিশির বন্ধু যে বাৎসরিক পত্রিকা প্রকাশিত হবে, সেই পত্রিকার বিষয়ে এই লেখাগুলো আমরা প্রকাশিত করব, সেই জন্যই আজকের এই সাক্ষাৎকার নেওয়া। বলুন। এখন আমি কি পত্রিকা সম্বন্ধে বলবো? না, ওনাকে বলবো। হ্যাঁ, আচ্ছা, আপনার যাত্রা জীবনের কিছু স্মরণীয় ঘটনা দু একটা বলুন, যে যাত্রা করতে গিয়ে আনন্দের হোক, দুঃখের হোক। আনন্দের এবং দুঃখের, হ্যাঁ, বা মজা পেয়েছেন। হ্যাঁ, দুঃখের ঘটনা বলতে সেরকম কিছু নেই। হ্যাঁ। মোটামুটি আমরা ভালো জীবন দুঃখের জীবন তরিপ দুঃখের। বেয়েছেন, হ্যাঁ, কিন্তু যাত্রার অভিনয়ে মঞ্চে দুঃখ পাননি। না, মানে সব দুঃখটাকে ভিতরে সুপ্ত রেখে অভিনয়কে মানুষকে আনন্দ দিয়েছেন, কাঁদিয়েছেন, হ্যাঁ। হাসিয়েছেন, রাগিয়েছেন। হ্যাঁ। আপনি একটা বলছিলেন যে অভিনয় করতে করতে আমি ভিলেন ক্যারেক্টার করছিলাম, খল চরিত্রের অভিনয়, হ্যাঁ। সেখানে মানুষ ইট ছুঁড়ে ঢিল ছুঁড়ে মারতেন। আপনি মলবাবু ওই বলছেন ওই একটু আগে। ঘটনাটা একটু বলুন। বড়নিয়া বধূতে। আচ্ছা, ওইটাই তো বলুন, বলবো, একটু ওই বলুন। বড়নিয়া বধূতে আমি নট্য কোম্পানিতে, বড়নিয়া বধূতে আমি খল চরিত্র। ভিলেন করতাম, ননদ, আচ্ছা, বয়স ননদ। মানে কুটিল ননদ। হ্যাঁ, কুটিল ননদ, সে ভাইয়ের বিয়ে দিয়ে আর একটা বউ নিয়ে আসছে। বেশ। প্রথম বউকে বাদ দিই, প্রথম পক্ষের বউ সম্ভবত নির্মল মুখোপাধ্যায়ের পালা। নির্মল মুখোপাধ্যায় পালা, ঠিক ধরেছি। বড়নিয়া বধূ। হ্যাঁ। উনি ডিরেকশন দিয়েছিলেন। বেশ। আচ্ছা, নির্মল তো দেখবেন আমার সাক্ষাৎকারে নিশ্চয়ই। নির্মল মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় শিল্পী, চিতপুরের direction- শরৎচন্দ্র। বলুন। উনি ডিরেকশন দিয়েছিলেন। আচ্ছা, তারপরে খুব দজ্জাল ছিল ননদটা। এবার আমি তো মানে দজ্জাল, আপনি সেই দরজাল মহিলা। আমি সেই দজ্জাল মহিলা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার আমার সঙ্গে শম্ভুদা, অসীমদা, মদনদা, তারাদি, মদন মানে নট্টকুমারীর মদন পাত্র। মদন পাত্র। মদন পাত্র, বেশ। সবাই স্টেজে উঠতো। মদন কুমার কি উনি? মদন পাত্রই তো জান, আলাদা। নট্টকুমারী যিনি ভিলেন করতেন,
তিনি মদন কুমার নামেই পরিচিত, আচ্ছা। যিনি ব্যাসদেব করেছিলেন, ব্যাস হ্যাঁ, দৈবায়ন হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, হ্যাঁ। ওই মদন বাবু, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। এবার বলতো, ম্যাডাম আপনার সঙ্গে উঠবো না স্টেজ। আমি কেন? বলে সবাই ইট মারছে, এ করছে। আহা, হ্যাঁ, পরম কার পাওয়া। বই আজকে, মল্লিকার বই আজকে, মল্লিকার বই, এরকম ভাবে করতো বড়নিয়া বধূতে। আচ্ছা, হ্যাঁ, তারপর এক ভদ্রলোক আমাকে মারতে এসেছিলেন অনেক দূর থেকে, আজে বাজে দর্শক, দর্শক। দর্শক থেকে। আমি বুঝতে পারিনি কি রবীন্দ্র আমার চিৎকার ক্যামেরা করছে ক্যামেরা কেন। চাচিতে। হ্যাঁ ঠিক আছে। তারপরে হঠাৎ আমার সামনে এসে গেছে, আমি স্টেজ থেকে নামছি যখন, খুব আজে বাজে ভাষা বলতে বলতে নেমে এসে বলে, চুলের মুঠি ধরে আজকে তোকে শেষ করে দেবো। হ্যাঁ, আমি বুঝতে পারি, দৌড়ে গ্রিন রুমে পালিয়েছি। আচ্ছা, তারপরে অসীমদা, সম্বন্ধা ওরা বললে কি হয়েছে, আমি দাদা এই ব্যাপার, বলে তুই ভেতরে যা, আমরা দেখছি। তারপরে ওনাকে শান্ত করে পাঠিয়ে দিই। উনি পরে বুঝলেন যে এটা অভিনয়, পরে বুঝলো যেটা মানে এত অভিনয়। বেশি ভিতরে সম্পৃক্ত হয়ে গেছেন, এবং মাসিমার অভিনয় দেখে একদম অভিনয়ের অভ্যন্তরে পৌঁছে গেছিলেন। এটা পরম পাওয়া আপনার কাছে, আপনাদের আশীর্বাদ এটা। এই ঢিল মারা বা জুতো মারা অনেক অভিনেতার জীবনে ঘটেছে, তারা কিন্তু ধন্য। এটা ঠিক। উৎপল দত্ত সত্যি আমি মার ধন্য। খেয়েছেন মানে একবার, এটা অ্যাকচুয়ালি সত্যি আসলে আমি আশীর্বাদ। আশীর্বাদ। অভিনয়টা এতটা নিখুঁত এটা যে মানুষ তার মধ্যে ঢুকে গেছে, এটা মানে ভৎসনা আসল নয়, নকল, আশীর্বাদ। আসল নকলে ফারাক বুঝতে পারেনি। ঠিক ঠিক, এটাই হচ্ছে অভিনয়। যেমন আমরা অভিনয় দেখে কেঁদে ফেলি মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমি যেটা বলি আর কি, বা যেটা মনে হয় এটা আমার, হ্যাঁ। মানে অভিনয় ভালো তাকেই বলা উচিত যখন সেটা অভিনয় বলে মনে হবে না। হ্যাঁ, যেমন মানুষ কৃত্রিম নয়। হ্যাঁ কৃত্রিম নয়, সাজবে কিন্তু বোঝা যাবে না সে সেজেছে, ঠিক ঠিক, অভিনয় করবে কিন্তু বোঝা যাবে না সে অভিনয় করছে, সেটাই হচ্ছে আসল ঠিক, ঠিক। অভিনয়। নট্য কোম্পানিতে সে বছর বসন্ত চৌধুরী, আচ্ছা আমাদের হুগলি জেলায় মোক্তারপুরে বই। আচ্ছা আমাকে দুটো সিন দিয়ে প্রথম বছর রেখে দিয়েছিলেন বড়দা। আচ্ছা। দুটো সিন বর্ধমানে মাখনলাল নট্য, মাখনলাল নট্য। পুরাতন। হ্যাঁ, আমি যখন নটে যাই তখন দুটো সিন দিয়ে আমাকে রেখে দিয়েছিলেন উনি। আচ্ছা, তারপরে এইবার সেই দিনকে হচ্ছে কি বইটা যেন, অভিনয় নয়, আচ্ছা, অভিনয় পালার নয়। নাম অভিনয় নয়, পালার নাম অভিনয়। ভৈরবাবু লেখা। হ্যাঁ, না অভিনয় নয়, এটা বোধহয় নির্মলদার লেখা মনে হয়। আচ্ছা বেশ। আচ্ছা, তারপরে আমরা চান করতে গেছি মেয়েরা, মঞ্জু ভট্টাচার্য বলে একজন ছিলেন, হ্যাঁ, তিনি মা করতেন, মায়ের ক্যারেক্টার। আচ্ছা হঠাৎ তার পড়ে গিয়ে পাটা ভেঙে গেল, বুঝতে পেরেছেন? এবার কি অবস্থা, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে 2-3 টুকরো হয়ে গেছে পা, আর কোনো ক্ষমতা নেই ওনার অভিনয় করার। উনি একদম মানে জমিদার গিন্নি করতেন বসন্ত চৌধুরীর আচ্ছা সঙ্গে, আচ্ছা, ঠিক আছে? এবার কে করবে সর্বনাশ করেছে, প্যান্ডেল তো প্যাকড আপ হয়ে গেছে মুক্তারপুরে, কি অবস্থা, মল্লিকাকে ধরো। হঠাৎ পাঠ, একমাত্র মল্লিকা চ্যাটার্জি সাজতে পারে ছিটপুরে, 2 ঘন্টার মধ্যে স্টেজে নেমে পড়তে পারে। আমাকে এসে ম্যানেজার বলছে, পরিতোষ সাহা, মল্লিকাদি শিগগির আসবে। কী হয়েছে বলে, আপনি স্ক্রিপ্টটা পড়ুন শিগগির, আজকে স্টেজে নামতে হবে, মন যদি পারবে না। আজ সর্বনাশ, আমি পারবো না বসন্ত চৌধুরীর সঙ্গে, আরে আমি বাপ রে পারবো বাপ, না। রোমাঞ্চিত হচ্ছে। হ্যাঁ, বলছে পারবো না বললে হবে না, আপনাকেই করতে হবে। হ্যাঁ, প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট, আর সে 2-3টে স্টেজ। আপনার পাঠ মনে ছিল? হ্যাঁ, আমার মুখস্থ ছিল সব। আরে বাবা, এইবার মন যদি না হাততালি নিতে পারতেন না, কোনো ক্লাবটা পেতেন না। ক্লাব পেতেন না। আর বড়দা প্রত্যেক দিন রেগে যেতেন, মাখন নট্ট হ্যাঁ, গ্রিন রুমে বসে বলে, এত সুন্দর একটা ডায়লগ হাততালি নিতে পারে না বসন্ত চৌধুরীর সঙ্গে। আরে তারপর আমি কি করব, তখন তো আমার সেরকম এতটা বয়স হয়নি, বয়সটা কম ছিল। হ্যাঁ, এবার বড়দা তো কলকাতায় ছিলেন, তারা রানী পালও কলকাতায় ছিলেন সেদিনকে, ওরা পরে আসতো, আমার হ্যাঁ, দলেই থাকতাম। সবাই মিলে আমাকে এ করলে, আমি গ্রিন রুমে গিয়ে সাজছি, মদনরা তখন সবাই বলছে কোনো চিন্তা নেই, আমরা সবাই আপনার পাশে আছি। সবাই আজ স্টেজে কি আমার পাশে থাকবে কেউ? তখন আরে, যদি একটু ভুল হয়ে, তখন তো ঢিল ইটছিল, নট্য কোম্পানি বলে কথা। মানে ছবিগুলো আনুন নাকি? পুরো প্যান্ডেল প্যাকড আপ হয়ে গেছে, কি অবস্থা জানেন? তারপর সবাই এসেছে, বসন্ত চৌধুরী উনি সাজতে বসেছেন, আমি তারারানী পাল এসে আমাকে মেকআপ টেকআপ ভালো করে ঠিকঠাক করে দিলেন, পাকা চুল টুল পরিয়ে দিয়ে জমিদার গিন্নি সাজিয়ে দিলেন। আর স্বাস্থ্যও ভালো ছিল আমার তো খুব ভয় করছে, বলে তোর কোনো ভয় নেই, আমরা আছি। এবার ফার্স্ট সিনে তারপরে বসন্ত চৌধুরীকে প্রণাম করতে গেছি গ্রিন রুমে, এই প্রণাম করবি না। আমার দাদা কোনো চিন্তা, পারবি তো? উনি ভয় পাচ্ছেন। আমি, আপনি তো আছেন, বলে আমি কি করব, তুই তো স্টেজে অভিনয় করবি আমার সঙ্গে। হ্যাঁ, সেগুলো বের করুন। হ্যাঁ, তারপরে আমি ফার্স্ট সিনে যখন ঢুকলাম, ফার্স্ট সিন থেকে আমি ক্লাব নিয়ে বেরিয়ে এলাম বাহ। একদম। বাহ, আর মাখন নট্ট আমাকে ধরে গ্রিন রুমের মধ্যে প্রচণ্ড আদর, ওদের প্রচণ্ড ভালোবাসা, এগুলো পরম পাওয়া, পরম আশীর্বাদ। পাওয়া। সঙ্গে সঙ্গে আমাকে টাকা দিলেন, সিঙ্গেল ছবি আপনি? 500 টাকা হাতে ধরিয়ে দিলেন। বাহ, সেই থেকে পরপর 3খানা বই ছিল, কালার। অভিনয় নয়, নিশিপুরের বউ, আর বোন বিবি চম্পা, নট্য কোম্পানির। নট্টে।
ওই 3খানা মঞ্জু ভট্টাচার্যের পাঠ আমাকে সাজতে হলো, পুরো সিজনটা আমাকে চালাতে হলো। সেই মল্লিকা চ্যাটার্জি সেই মল্লিকা আর এই মল্লিকা চ্যাটার্জি একটু মেলাই আপনাদের ক্যামেরার সামনে। মল্লিকা চ্যাটার্জি, সেই তখনকার মল্লিকা চ্যাটার্জি, আমি ছবিগুলো পেলাম তৎকালীন সময় ক্যামেরায় তোলা ছবি, আর এই এখনকার মল্লিকা চ্যাটার্জি আমাদের মাসিমা, অত্যন্ত শ্রদ্ধেয়। আরেকটা ছবি দেখি, হ্যাঁ, এরা কারা আছেন মাসিমা বলতে পারবেন? তারারানী পাল, হ্যাঁ, বিদিশা মাহান্তি, আর আমি। প্রখ্যাত অভিনেত্রী তারারানী পাল আছেন, বিদিশা মহান্তি আছেন এবং আমাদের মাসিমা আছেন মল্লিকা চ্যাটার্জি। এবারও পরম ধরা থাক স্মৃতি সুধায়, ভরা থাক স্মৃতি সুধায়, এবারও পরম পাওয়া রবীন্দ্র, তাই না? একদম একদম। রবীন্দ্রার কথা এবার শুনবো। রবীন্দ্র শিশির বন্ধুর পক্ষ থেকে কিছু কথা জেনে নেবেন, কারণ পত্রিকাতে প্রকাশিত হবার জন্য। বলুন রবীন্দ্র। আচ্ছা, এবারে আমরা একটু পরিবার সম্বন্ধে প্রশ্ন করি। আপনার ছেলে মেয়ে কজন? আবার এক ছেলে এক মেয়ে। ছেলেকে ক্যামেরা দেখাবো? হ্যাঁ হ্যাঁ। মজা দেখাতে চাইছেন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। ছেলে মেয়ের নাম কি বলুন? মলয় দত্ত, মানসী দত্ত। মলয় মানসী আপনি আপনি এখন এবং কেমন ম, আছেন? আপনিও ম। আপনিও? আমিও ম, আমার বৌমাও ম, মঞ্জু দত্ত। বারে বাবা, চতুর্মুখী ম। আমরা। বাহ, 4 জনাই ম। ম কথা দিয়ে মা হয়, মাতৃভূমি হয়, মন হয়, হ্যাঁ, মৃদঙ্গ হয়, সব কিছু মৃদঙ্গ। হয়। আমি বাহ, সাংসারিক দিক থেকে সত্যি আমি খুব সুখী, একদম একদম। খুব আপনি সুখী। বলছিলেন একটু আগে আপনি রত্নগর্ভা, আমি বলছিলাম একদম, আপনাকে, এবং আমি রত্নগর্ভা। আপনার সন্তানও তাই বলছিলাম, আমার মার মতো মা আচ্ছা, পেয়েছি আমার বলে। শারীরিক অবস্থা এখন কেমন আছে? আমার শারীরিক অবস্থা ভালো নয়। বয়সটা কত হলো আপনার? 70। 70 বয়সে আপনি এখনো প্রাণবন্ত আছেন, কি সুন্দর বলছেন, গানগুলো কি সুন্দর গাইলেন একটি গান। হ্যাঁ রবীন্দ্র, পরবর্তী কিছু যদি জানার থাকে শিশু বন্ধু পক্ষ থেকে। আচ্ছা, আপনি কি মানে কোনো সাহায্য পাচ্ছেন আমাদের সরকারি বা বেসরকারি কোনো তরফ থেকে? এখন তো হ্যাঁ। অনেক শিল্পীরাই ধরুন বিভিন্ন সংস্থা হয়েছে বা দুস্থ লোকশিল্পীদের জন্য যে বর্তমান সাহায্য, সরকার হ্যাঁ। বাহাদুর যেটা করেছেন লোকশিল্পীদের জন্য, আপনি যাত্রা কোনো লোকশিল্পের মধ্যে সংস্থা পড়ে। থেকে পাচ্ছেন? হ্যাঁ, বছরে একটা পায় সরকার থেকে। একটা পাচ্ছেন মোটামুটি, হ্যাঁ, সেটা সামান্য, সে বছরে ঠিকঠাক পায় না। সঠিকভাবে আসে না। না। যাই হোক, কিছুটা হয়তো বা সরকার এটা উদ্যোগ নিয়েছিলেন। আর্থিক দিক থেকে খুবই কষ্টে আছে। আপনি আর্থিক দিক থেকে একদম দুস্থ শিল্পী, একদম এবং আজকের আপনি একসময় আপনার যাত্রার মাধ্যমেই আপনি সংসার মানে সংসারকে চালিয়েছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন। বাবু একটু আস্তে কথা বলো। হ্যাঁ, সুতরাং এই যে এরা দেখছে মল্লিকাদির ছবিগুলো, আমি দিদি বলবো না, মাসিমা বলবো। আমি যাত্রা শিল্পীদের সবাইকে দিদি দাদা বলি, কিন্তু আমি যেহেতু আমার মলয়দার মা, আমি সেইকে মাসিমাই বলবো। এরা সব ছবিগুলো দেখছে, এরা অবাক হচ্ছে, কারণ কি যাত্রা এরা দেখেনি। যাত্রা দেখেছিস কোনোদিন? যাত্রা দেখিস? যাত্রা কি জানিস? যাত্রা এই দিদিমা তো, দিদিমা ঠাম্মা, যাই হোক, এই প্রজন্ম যাত্রা দেখেনি, এটা বড় দুঃখের আমাদের সত্যি রবীন্দ্র, তাই না? সত্যি। যে যাত্রাটা লোকশিক্ষার বড় মাধ্যম, যাত্রা তখন এদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, কারণ সংস্কৃতি জগৎটা জানি না উন্নতি না অবনতি কোন দিকে হচ্ছে, আমরা জানা নেই ঠিক। লোক সংস্কৃতিকে মেরে দেওয়া হচ্ছে আধুনিক একদম। শিক্ষার, আধুনিক এই শিল্প কলা শিল্প শৈলী দিয়ে, সিরিয়াল, আমি- সস্তা সিরিয়াল। এখন আমাদের যেমন ডিজিটাল মাধ্যম হয়েছে, হাতের মুঠোর মধ্যে আমাদের আমোদ প্রমোদের অনেক কিছু আইটেম যুক্ত হয়েছে, কিন্তু এই যে